আজকের গল্পে আপনাকে স্বাগতম। ঘুমানোর আগে যদি আপনার ঘরে ফ্যান থাকে তবে সেটি চালু করে নিন। ঘরের বড় লাইটটি নিভিয়ে দিন। দরজা জানালা বন্ধ করে এমন একটি শান্ত পরিবেশ তৈরি করুন যেখানে বাইরের শব্দ আপনাকে বিরক্ত করবে না। এবার আরাম করে বিছানায় শুয়ে পড়ুন। মাথাটি নরম বালিশের ওপর রাখুন। আপনার দুই হাত শরীরের পাশে আলতো করে রাখুন। ধীরে ধীরে চোখ বন্ধ করুন। একটি গভীর শ্বাস নিন, তারপর আস্তে আস্তে ছেড়ে দিন। আজ আমরা সময় স্রোত বেয়ে ফিরে যাব প্রায় 2000 বছর আগের পৃথিবীতে, এমন এক সাম্রাজ্যে যার নাম শুনলে আজও মানুষের মনে শক্তি, যুদ্ধ আর গৌরবের ছবি ভেসে ওঠে। কিন্তু সেই জৌলুসের আড়ালে লুকিয়ে ছিল অসংখ্য মানুষের অশ্রু, যন্ত্রণা আর হারিয়ে যাওয়া জীবন। আজকের এই নীরব রাতে আমরা শুনব সেই বিস্মৃত ইতিহাস। কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীর ইতালির এক বিস্তীর্ণ প্রান্তরে। চারদিকে ছোট ছোট বস্তি, সবুজ পাহাড় আর ধীরে বয়ে চলা টাইবার নদী। এখানেই ধীরে ধীরে জন্ম নেয় একটি নগরী যার নাম রোম। প্রচলিত কাহিনী বলে খ্রিস্টপূর্ব 753 সালে রোমুলাস নিজের যমজ ভাই রেমাসকে হত্যা করে এই নগরীর ভিত্তি স্থাপন করেছিলেন। ইতিহাসবিদেরা আজও এই কাহিনীর সত্যতা নিয়ে আলোচনা করেন, কিন্তু একটি বিষয়ে তারা প্রায় একমত: রোম একদিন এমন এক শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়েছিল যার প্রভাব ছড়িয়ে পড়েছিল সমগ্র ভূমধ্যসাগরীয় অঞ্চলে। আমরা যখন রোমের কথা ভাবি তখন বিশাল সেনাবাহিনী, মার্বেলের প্রাসাদ, গ্ল্যাডিয়েটরের যুদ্ধ কিংবা সম্রাটদের কথা মনে পড়ে। কিন্তু এই মহিমার নিচে ছিল আরেকটি পৃথিবী যা খুব কম মানুষই দেখতে পায়। সেটি ছিল দাসদের পৃথিবী। রোমের প্রতিটি বড় বাড়ি, প্রতিটি কৃষি খামার, প্রতিটি খনি, প্রতিটি নির্মাণ কাজ, এমনকি সরকারি প্রশাসনের অনেক কাজও দাসদের ঘাম আর পরিশ্রমের ওপর দাঁড়িয়েছিল। তাদের ছাড়া যেন সাম্রাজ্যের বিশাল যন্ত্র এক মুহূর্তও চলতে পারত না। একজন স্বাধীন মানুষের দিন শুরু হওয়ার আগেই বহু দাস কাজ শুরু করত। কেউ রান্নাঘরে আগুন জ্বালাতো, কেউ পানি আনতো, কেউ জমিতে কাজ করত, কেউ আবার মালিকের সন্তানদের দেখাশোনা করত। আবার অনেককে দূরের খনিতে পাঠানো হতো, যেখানে সূর্যের আলো না দেখেই বছরের পর বছর কঠোর শ্রম দিতে হতো। কিন্তু এই মানুষগুলো কোথা থেকে আসতো? এর উত্তর লুকিয়ে আছে রোমের অন্তহীন যুদ্ধগুলোর মধ্যে। যখনই রোম কোনো নতুন অঞ্চল জয় করত, তখন শুধু সোনা, রূপা কিংবা অস্ত্রই নিয়ে ফিরত না, হাজার হাজার মানুষকেও বন্দি করে নিয়ে আসতো। তাদের পরিবার ভেঙে যেত, সন্তানরা বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ত, আর একদিনের মধ্যেই তারা স্বাধীন মানুষ থেকে পরিণত হতো বিক্রির জন্য অপেক্ষমান সম্পত্তিতে। বিজয়ী সেনাদের পেছনেই চলত দাস ব্যবসায়ীদের কাফেলা। যুদ্ধ শেষ হওয়ার পর বন্দীদের সারিবদ্ধভাবে দাঁড় করানো হতো। তারপর বাজারে নিয়ে গিয়ে তাদের বয়স, শক্তি, স্বাস্থ্য আর দক্ষতা অনুযায়ী দাম নির্ধারণ করা হতো। একজন মানুষের জীবনের মূল্য তখন একটি সংখ্যায় সীমাবদ্ধ হয়ে যেত। অনেকেই জানত না তারা আর কখনো নিজেদের জন্মভূমিতে ফিরতে পারবে কিনা। কেউ ব্রিটেন থেকে এসেছে, কেউ গল অঞ্চল থেকে, কেউ গ্রিস, কেউ সিরিয়া কিংবা উত্তর আফ্রিকা থেকে। ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু ভাগ্য ছিল এক: দাসত্ব।
রোম যত বড় হতে লাগল, ততই বাড়তে লাগল এই মানুষের সংখ্যা। বিজয়ের প্রতিটি উৎসবের আড়ালে লুকিয়ে থাকত হাজারো পরিবারের কান্না, যা ইতিহাসের পাতায় খুব কমই লেখা হয়েছে। রোমের ইতিহাসে এমন অসংখ্য যুদ্ধের কথা লেখা আছে যেগুলো বিজয়ের জন্য আজও স্মরণ করা হয়, কিন্তু সেই বিজয়ের পেছনে যে লক্ষ লক্ষ সাধারণ মানুষের জীবন চিরতরে বদলে গিয়েছিল, তাদের কথা খুব কমই আলোচনায় আসে। খ্রিস্টপূর্ব ২৯৫ সালে ইতালির উম্ব্রিয়া অঞ্চলের প্রাচীন শহর পেরুশিয়া দখল করার পর রোমান সৈন্যরা প্রায় ১৭৪০ জন মানুষকে বন্দী করেছিল। তারা আর নিজেদের ঘরে ফিরতে পারেনি। সেই দিন থেকেই তাদের পরিচয় বদলে যায়। তারা আর বাবা, মা, কৃষক, শিক্ষক কিংবা কারিগর ছিল না। তারা হয়ে গেল শুধু দাস। এক প্রজন্ম পরে প্রথম পিউনিক যুদ্ধের সময় সিসিলির অ্যাগ্রিজেন্টাম নগরী পতনের পর প্রায় ২৫,০০০ মানুষকে একসঙ্গে দাস হিসেবে বিক্রি করা হয়। কল্পনা করুন, একটি সম্পূর্ণ শহরের মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। শিশু তার মায়ের হাত শক্ত করে ধরে আছে, কিন্তু কয়েক মুহূর্ত পরেই হয়তো দুজনকে আলাদা আলাদা মালিকের কাছে বিক্রি করে দেওয়া হবে। সেই বিদায় ছিল চিরদিনের। সময়ের সঙ্গে সঙ্গে এই দৃশ্য রোমান সাম্রাজ্যের কাছে একেবারে স্বাভাবিক হয়ে উঠেছিল। যুদ্ধ জয়ের পর সেনাপতিরা শুধু সোনা রূপা নয়, মানুষের সংখ্যাও গর্ব করে ঘোষণা করতেন, যত বেশি বন্দী তত বড় বিজয়। এই সময়ে ইতিহাসের মঞ্চে আবির্ভূত হন জুলিয়াস সিজার। গল অঞ্চলে দীর্ঘ অভিযানের শেষে তিনি দাবি করেছিলেন যে প্রায় ১০ লক্ষ মানুষকে দাস বানানো হয়েছে। সংখ্যাটি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ থাকলেও এতে কোনো সন্দেহ নেই যে তার অভিযানের ফলে অগণিত পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। রোমের বাজারগুলো ধীরে ধীরে মানুষের বাজারে পরিণত হয়। সকালের আলো ফুটতেই ব্যবসায়ীরা তাদের দাসদের নিয়ে হাজির হতো। কারো গলায় কাঠের ফলক ঝুলত, যেখানে তার বয়স, স্বাস্থ্য, কাজের দক্ষতা এবং কোনো শারীরিক ত্রুটি থাকলে সেটিও লেখা থাকত, ঠিক যেন কোনো পশুর বিবরণ। ক্রেতারা এসে দাঁত দেখে, হাত পা ছুঁয়ে, হাঁটিয়ে, কথা বলিয়ে মানুষকে যাচাই করত। কেউ হয়তো শক্তিশালী বলে খামারে কাজের জন্য কেনা হতো, কেউ সুন্দর চেহারার কারণে ধনী পরিবারের গৃহপরিচারক হয়ে যেত, কেউ পড়াশোনা জানলে শিশুদের শিক্ষক হিসেবে বিক্রি হতো, আবার অনেকেই ভাগ্যের নির্মম খেলায় খনিতে পাঠানো হতো, যেখানে কাজ মানেই ছিল ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। সবচেয়ে কঠিন জীবন ছিল খনি শ্রমিকদের। ভোর হওয়ার আগেই তাদের অন্ধকার সুড়ঙ্গে নামিয়ে দেওয়া হতো। সূর্যের আলো দেখা হতো না দিনের পর দিন। ধুলো, গরম, সংকীর্ণ পথ আর শ্বাসরুদ্ধকর পরিবেশে ঘন্টার পর ঘন্টা পাথর কাটা চলত। দুর্ঘটনা ছিল নিত্যদিনের ঘটনা। কেউ পাথরের নিচে চাপা পড়ত, কেউ বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ত, কেউ অতিরিক্ত পরিশ্রমে আর কখনো উঠে দাঁড়াতে পারত না। কিন্তু একজন মারা গেলে কাজ থেমে থাকত না। তার জায়গায় পরের দিনই আরেকজন দাসকে এনে
দাঁড় করানো হতো। এটাই ছিল সেই ব্যবস্থার সবচেয়ে ভয়ঙ্কর দিক। একজন মানুষের জীবনকে মূল্যবান হিসেবে নয়, সহজে বদলে ফেলা যায় এমন একটি সম্পদ হিসেবে দেখা হতো। তবে সব দাসের জীবন একরকম ছিল না। যারা ধনী পরিবারের বাড়িতে কাজ করত, তাদের মধ্যে কেউ কেউ তুলনামূলক ভালো খাবার পেত, কেউ মালিকের বিশ্বাস অর্জন করলে গুরুত্বপূর্ণ দায়িত্বও পেত, কিন্তু সেই নিরাপত্তার মধ্যেও স্বাধীনতা ছিল না। তার নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না। সে কোথায় যাবে, কি করবে, কাকে বিয়ে করবে, সব কিছু নির্ধারণ করত তার মালিক। এমনকি তার নিজের সন্তান জন্ম নিলেও সেই সন্তান জন্মের মুহূর্ত থেকেই দাস হিসেবে গণ্য হতো। একটি শিশুর ভাগ্য নির্ধারিত হয়ে যেত পৃথিবীর আলো দেখার আগেই। আজকের পৃথিবী থেকে এই বাস্তবতা কল্পনা করা কঠিন। আমরা স্বাধীনভাবে কোথাও যেতে পারি, নিজের মতামত প্রকাশ করতে পারি, নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে পারি, কিন্তু রোমান সাম্রাজ্যের লক্ষ লক্ষ মানুষের কাছে এগুলো ছিল কেবল কল্পনা। তাদের সবচেয়ে বড় স্বপ্ন ছিল একদিন যদি আবার স্বাধীন, আকাশের নিচে নিজের ইচ্ছামতো হাঁটতে পারত। আর সেই স্বপ্নই অনেকের হৃদয়ে ধীরে ধীরে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিতে শুরু করেছিল। রোমান সাম্রাজ্যের ইতিহাসে সেই বিদ্রোহের আগুন একসময় বাস্তব রূপ নিয়েছিল। যে মানুষদের সারা জীবন মাথা নিচু করে বেঁচে থাকতে শেখানো হয়েছিল, তাদের মধ্য থেকেই উঠে এসেছিলেন একজন, যার নাম ইতিহাসে আজও স্বাধীনতার প্রতীক হয়ে আছে, স্পার্টাকাস। তিনি জন্মেছিলেন থ্রেস অঞ্চলে, বর্তমান বুলগেরিয়া ও আশপাশের এলাকায়। একসময় তিনি একজন স্বাধীন মানুষ ছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি রোমানদের হাতে বন্দী হন। পরে তাকে দাস হিসেবে বিক্রি করা হয় এবং পাঠানো হয় গ্ল্যাডিয়েটরদের প্রশিক্ষণ বিদ্যালয়ে। গ্ল্যাডিয়েটরদের জীবন ছিল অদ্ভুত এক বাস্তবতা। তাদের যুদ্ধ করতে হতো মানুষের বিনোদনের জন্য। হাজার হাজার দর্শক বিশাল অ্যাম্ফিথিয়েটারে বসে করতালি দিত, আর মাঠের মাঝখানে দুইজন মানুষ প্রাণ বাঁচানোর জন্য লড়াই করত। অনেক সময় যুদ্ধ শেষ হতো একজনের মৃত্যু দিয়ে। দর্শকদের কাছে এটি ছিল উত্তেজনাপূর্ণ খেলা, কিন্তু যাদের হাতে তরবারি ছিল, তাদের কাছে প্রতিটি মুহূর্ত ছিল বেঁচে থাকার শেষ চেষ্টা। খ্রিস্টপূর্ব ৭৩ সালে ইতালির ক্যাপুয়ার একটি গ্ল্যাডিয়েটর বিদ্যালয়ে প্রায় ৭০ জন দাস গোপনে পালানোর পরিকল্পনা করেন। রান্নাঘরের ছুরি, লোহার রড আর যা কিছু হাতে পাওয়া যায় তাই নিয়েই তারা পাহারাদারদের ওপর ঝাঁপিয়ে পড়েন। অবিশ্বাস্য হলেও সত্যি, তারা সফল হন। পালিয়ে গিয়ে আশ্রয় নেন ভিসুভিয়াস পর্বতের ঢালে। সেখান থেকেই শুরু হয় ইতিহাসের অন্যতম বৃহৎ দাস বিদ্রোহ। দিন যত যেতে লাগল, আশপাশের খামার, খনি আর প্রাসাদ থেকে আরও দাস পালিয়ে এসে তাদের সঙ্গে যোগ দিতে লাগল। কয়েক মাসের মধ্যেই ছোট্ট সেই দলটি পরিণত হয় হাজার হাজার মানুষের এক বিশাল বাহিনীতে। তাদের কারো কাছে দামি অস্ত্র ছিল না। অনেকেই কৃষিকাজের যন্ত্র, কাঠের লাঠি
কিংবা শত্রুর কাছ থেকে ছিনিয়ে নেওয়া তরবারি দিয়েই যুদ্ধ করছিল। কিন্তু তাদের সবচেয়ে বড় শক্তি ছিল স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষা। রোম প্রথমে এই বিদ্রোহকে তেমন গুরুত্ব দেয়নি। তারা ভেবেছিল কয়েকজন পালিয়ে যাওয়া দাসকে দমন করা খুবই সহজ হবে। কিন্তু একের পর এক যুদ্ধে রোমান বাহিনী পরাজিত হতে শুরু করল। অভিজ্ঞ সেনাপতিরাও অবাক হয়ে গেলেন। যারা গতকাল পর্যন্ত শিকল বাঁধা অবস্থায় কাজ করছিল, তারাই আজ প্রশিক্ষিত সৈন্যদের হারিয়ে দিচ্ছে। স্পার্টাকাস শুধু একজন যোদ্ধাই ছিলেন না, তিনি একজন দক্ষ নেতা ছিলেন। তিনি জানতেন ক্ষুধার্ত ও ক্লান্ত মানুষকে শুধু অস্ত্র দিয়ে জয়ী করা যায় না, তাদের হৃদয়ে আশাও জাগাতে হয়। অনেক ইতিহাসবিদ মনে করেন তিনি তার সঙ্গীদের নিয়ে ইতালি ছেড়ে নিজ নিজ দেশে ফিরে যেতে চেয়েছিলেন, কিন্তু নানা কারণে সেই পরিকল্পনা সফল হয়নি। অবশেষে রোম তার সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী পাঠায়। মার্কাস লিসিনিয়াস ক্রাসাসের নেতৃত্বে বিশাল বাহিনী বিদ্রোহীদের ঘিরে ফেলে। দীর্ঘ সংঘর্ষের পর স্পার্টাকাসের বাহিনী পরাজিত হয়। স্পার্টাকাস নিজেও যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান বলে অধিকাংশ ইতিহাসবিদ বিশ্বাস করেন, যদিও তার দেহ কখনো নিশ্চিতভাবে খুঁজে পাওয়া যায়নি। যুদ্ধ শেষ হলেও রোম প্রতিশোধ নিতে ভোলেনি। প্রায় ৬,০০০ বন্দী দাসকে রোম থেকে ক্যাপুয়া পর্যন্ত দীর্ঘ সড়কের পাশে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে দাঁড়িয়েছিল সেই ক্রুশগুলো। যেই ওই পথ দিয়ে যেত, সে বুঝে যেত রোমের বিরুদ্ধে বিদ্রোহ করলে কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করে। তবুও স্পার্টাকাসের গল্প ইতিহাস থেকে মুছে যায়নি, কারণ তিনি সাম্রাজ্য জয় করতে চাননি। তিনি চেয়েছিলেন এমন একটি জিনিস যা পৃথিবীর প্রতিটি মানুষের জন্মগত অধিকার, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার। রোম আবারও তার স্বাভাবিক ছন্দে ফিরে গেল। প্রাসাদে ভোজ চলতে লাগল, সেনাবাহিনী নতুন নতুন অঞ্চল জয় করতে লাগল, আর বাজারে আবারও মানুষের কেনাবেচা শুরু হলো। কিন্তু সাম্রাজ্যের সেই ঝলমলে মুখোশের আড়ালে লক্ষ লক্ষ দাসের নীরব দীর্ঘশ্বাস এখনও ইতিহাসের পাতায় প্রতিধ্বনিত হয়ে আছে, যেন তারা আজও অপেক্ষা করছে কেউ একদিন তাদের হারিয়ে যাওয়া গল্পগুলো আবার পৃথিবীর সামনে তুলে ধরবে। সময়ের স্রোত থেমে থাকেনি। স্পার্টাকাসের বিদ্রোহ দমন করার পরও রোমান সাম্রাজ্য আরও কয়েক শতাব্দী ধরে টিকে ছিল। সম্রাট বদলেছে, নতুন নতুন প্রাসাদ তৈরি হয়েছে, আরও রাস্তা নির্মিত হয়েছে, বিশাল জলসেতু শহরে পানি পৌঁছে দিয়েছে, আর অসংখ্য মন্দির ও অট্টালিকা আকাশ ছুঁয়েছে। কিন্তু এসব বিস্ময়কর স্থাপনার পেছনে যারা দিনের পর দিন, বছরের পর বছর শ্রম দিয়েছিল, তাদের অধিকাংশের নাম ইতিহাস কখনো লিখে রাখেনি। রোমের বিখ্যাত সড়ক, বিশাল ভিলা, কৃষি খামার, খনি কিংবা রাজপ্রাসাদ, সব কিছুর ভিত্তিতে ছিল অসংখ্য অজানা মানুষের পরিশ্রম। তারা সূর্য ওঠার আগে কাজ শুরু করত, সূর্য ডোবার পরও কাজ শেষ হতো না।
তাদের ক্লান্ত হাতের স্পর্শ আজ আর দেখা যায় না, কিন্তু তাদের শ্রমের চিহ্ন বহু স্থাপনার আইট পাথরের মধ্যে আজও নীরবে রয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে সাম্রাজ্যের অর্থনীতিও বদলাতে শুরু করল। নতুন যুদ্ধ কমে এলো, ফলে যুদ্ধবন্দী দাসের সংখ্যাও আগের মতো বাড়ছিল না। একই সময়ে রোমের ভেতরে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং সীমান্তে বারবার আক্রমণ সাম্রাজ্যকে দুর্বল করে তুলতে লাগল। এক সময় যে সাম্রাজ্য নিজেকে অজেয় মনে করত, তার শক্তির ভিত ধীরে ধীরে নড়বড়ে হয়ে গেল। খ্রিস্টাব্দ 476 সালে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে। অনেক মানুষ মনে করেন সেই দিনই যেন রোমের ইতিহাস শেষ হয়ে যায়। কিন্তু আসলে ইতিহাস কখনো শেষ হয় না। রোমের আইন, ভাষা, স্থাপত্য এবং সংস্কৃতির মতোই তার ভুলগুলো ইতিহাসের অংশ হয়ে রয়ে গেছে। আজ আমরা যখন সেই বিশাল ধ্বংসাবশেষের দিকে তাকাই, তখন মার্বেলের স্তম্ভ, সুউচ্চ খিলান কিংবা বিশাল অ্যাম্ফিথিয়েটার আমাদের বিস্মিত করে। কিন্তু হয়তো আরও একটি বিষয় মনে রাখা উচিত। এই পাথরগুলোর নিচে লুকিয়ে আছে লক্ষ লক্ষ অচেনা মানুষের গল্প, যাদের কোনো মূর্তি নেই, কোনো বিজয় স্তম্ভ নেই, কোনো সম্রাটের উপাধি নেই। আছে শুধু নীরব ইতিহাস। হয়তো কোনো এক সন্ধ্যায় একজন দাসও আকাশের দিকে তাকিয়ে একই চাঁদ দেখেছিল, যেটি আমরা আজও দেখি। হয়তো সেও ভেবেছিল একদিন তার সন্তান স্বাধীন পৃথিবীতে হাঁটবে। হয়তো সে জানত সেই স্বপ্ন তার জীবনে পূরণ হবে না। তবুও মানুষ স্বপ্ন দেখতে কখনো থামে না। আর সেই কারণেই ইতিহাস শুধু রাজা, সম্রাট কিংবা যুদ্ধের ইতিহাস নয়। ইতিহাস হল সাধারণ মানুষেরও ইতিহাস। সেই কৃষকের যে স্বাধীনতা হারিয়েছিল, সেই মায়ের যার সন্তানকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, সেই শিশুর যে জন্মের মুহূর্ত থেকেই নিজের ভাগ্য নিজে বেছে নেওয়ার অধিকার পায়নি। আর সেই সব মানুষের যাদের কণ্ঠস্বর সময়ের গভীরে হারিয়ে গেলেও তাদের গল্প আজও আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতা যত বড়ই হোক, মানবতার চেয়ে বড় কখনো নয়। আজকের রাতের এই শান্ত যাত্রায় আমরা রোমান সাম্রাজ্যের জাঁকজমকের আড়ালে লুকিয়ে থাকা এক কঠিন বাস্তবতার সঙ্গে পরিচিত হলাম। সম্ভবত আগামীকাল সূর্য উঠবে, মানুষ আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু এই রাতের নীরবতায় যদি একটি কথাও আপনার মনে থেকে যায়, তবে সেটি হোক, প্রতিটি অজানা মানুষের জীবনও ইতিহাসের জন্য সমান মূল্যবান। এবার ধীরে ধীরে একটি গভীর শ্বাস নিন, আস্তে আস্তে ছেড়ে দিন। আপনার শরীর আরো ভারী হয়ে আসছে, মন আরো শান্ত হয়ে যাচ্ছে। আজকের গল্প এখানেই শেষ। আপনার চোখ যদি ইতোমধ্যেই ঘুমে ভারী হয়ে আসে, তাহলে আর মোবাইলের দিকে তাকানোর দরকার নেই। শান্তভাবে বিশ্রাম নিন আর নিজেকে গভীর ঘুমের কাছে সঁপে দিন। যদি এখনো জেগে থাকেন এবং এমন শান্ত ইতিহাস ভিত্তিক ঘুমের গল্প শুনতে ভালো লাগে,
তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলে চাপ দিন, যাতে আগামী রাতের নতুন গল্পটি আপনি মিস না করেন। আপনার রাত হোক শান্ত, স্বপ্ন হোক সুন্দর, আর আগামী সকাল নিয়ে আসুক নতুন আশা। শুভরাত্রি।